আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। সামারি রাইটিং শুধু যে এসএসসি বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা নয়, বরং অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাই তোমাকে এই সামারি খুব ভালোভাবে শেষ করতে হবে, সামারিতে দক্ষ হতে হবে, যাতে এসএসসিতে একটি ভালো নাম্বার পাও এবং অ্যাডমিশনও রিটার্ন একটি ভালো নাম্বার আসে। আজকে মূলত তোমাদেরকে সামারি কিভাবে মুখস্থ না করে নিজে বানিয়ে লিখবে তার কিছু টেকনিক্স আমি তোমাদের সামনে উপস্থাপন করব এবং তোমাদের সামনে একটি সামারি লিখে দেখাবো। তাহলে চলো শুরু করি। প্রথমে সামারি ক্ষেত্রে কিছু বেসিক রুলস রয়েছে যেগুলো লেখার সময় তোমাকে ফলো করতে হবে। এগুলো বেশি না, হলো যেমন প্রথম হলো শিরোনাম দিতে হবে না। যে তোমাকে একটি টপিকের উপর যখন সামারি দিবে, সামারি আমরা যখন আনসার টু দ্য কোয়েশ্চেন লেখার পর প্যারাগ্রাফ একটা শিরোনাম দিই, ওরকম শিরোনাম দেওয়ার কিন্তু দরকার নেই সামারিতে। 2-3 ভাগের 1 ভাগ হবে। এখন অনেকে বুঝতে পারো না যে সামারি কতটুকু লিখবে, অনেকে আবার সামারির নাম দিয়ে 2-3 পৃষ্ঠা লিখে আসো। এগুলির কারণে মূলত আমরা নাম্বার পাই না। দেখো সামারি হলো, ধরো তোমাকে একটা প্যাসেজ দিল, প্যাসেজটার আনুমানিক যে অ্যাকুরেট হতে হবে তার আনুমানিক ধরো 9 লাইন রয়েছে। তাহলে তুমি সামারি যখন লিখবে তখন সেখানে 3 লাইন অ্যাড করবে। বিষয়টা 3 লাইন তো আসলে সম্ভব না, 3-4 লাইন এভাবে হলে হবে। মানে 3 ভাগের 1 ভাগ মতো করে লিখবে, অ্যাকুরেট হতে হবে তা নয়। এরপর আসি সামারি 1 প্যারায় লিখতে হবে। অনেকে কী করি আমরা প্রথমে 1 প্যারায় প্রথম লাইনটা লিখি, এরপরে বাকিগুলো দ্বিতীয় লাইনে লিখি। এরকম লিখলে নাম্বার কাটা যাবে। মূলত 1 প্যারায় পুরো সামারিটা লিখবে। ব্যক্তিগত কোনো মতামত দেওয়া যাবে না, যেমন আই থিঙ্ক দ্যাট, আই বিলিভ দ্যাট, এরকম কোনো মতামত তুমি দিবে না। এরপরে সামারি যদি আসে তাহলে সামারি 2 ধরনের সামারি আসবে। প্রথম হবে তোমার প্যাসেজ, এইচএসসির যে ইএফটি বইটি রয়েছে সেটি, এবং এইএফটি বইয়ের যে পয়েম রয়েছে সেটি। তাহলে এই 2 রকমের সামারি তোমার আসবে। যদিও ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের যে সামারিটি দেবে সেটি টেক্সট বই থেকে নাও আসতে পারে, সেটি বাইরে থেকে আসবে, কিন্তু এসএসসির সামারি কিন্তু ইএফটি বই থেকে আসবে। তাহলে এটি 2 ধরনের, মূলত প্যাসেজ থেকে আসবে হয়তো, নয়তো পয়েম থেকে আসবে। এখন পয়েম থেকে যদি আসে তাহলে বিশ্বাস রাখো এই 4টি পয়েম থেকে আসবে। তোমাদের শর্ট সিলেবাসে এর চেয়ে বেশি পয়েম কিন্তু নেই, এবং থাকলেও এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পয়েম থেকে সামারি আসলে বলছি এই পয়েন্টগুলো থেকে আসবে, এবং এই পয়েমগুলো তোমরা চেষ্টা করবে পয়েমগুলো সামারি বারবার খাতায় লিখে মুখস্থ প্রায় করে ফেলার, যাতে পরীক্ষা আসলে আর বানিয়ে লিখতে না হয়। কারণ পয়েমের সামারি আমরা অ্যাকুরেটভাবে বানিয়ে লিখতে পারবো না, তাই আমার পরামর্শ থাকবে এগুলি মুখস্থ প্রায় করে ফেলা, যাতে পরীক্ষা আসলে মুখস্থ বসিয়ে দিতে পারো। তাহলে কিন্তু একটা ভালো নাম্বার পাওয়া যাবে। আর এখানে পয়েম তো বেশি না, প্যাসেজ তো অনেক বেশি, তাই প্যাসেজের সামারি মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু পয়েমেরগুলো মুখস্থ করা সম্ভব। এক্ষেত্রে এই পয়েম, 4টি যে পয়েম রয়েছে, এই পয়েমের উপর আমি একটি লেকচার শিট তৈরি করেছি, যেখানে এই 4টি পয়েমের সামারিগুলো এখানে রয়েছে। সামারিগুলো আমি অ্যাড করেছি, প্রথম পয়েম তারপর সামারি। তোমরা চাইলে এই পিডিএফটি নিয়ে এটিকে প্রিন্ট করে লেকচার শিট হিসেবে বাসায় রাখতে পারো, এবং পরীক্ষার আগে জাস্ট রিভিশন দিয়ে যাবে এবং এটি দেখে পয়েন্টগুলো প্র্যাকটিস করবে। তাহলে তোমার সামারি থেকে যে পয়েম থেকে যে সামারি আসার সম্ভাবনা, সেই সম্ভাবনাকে তুমি কী করলে, জয় করলে। তাহলে লেকচার শিটটি তোমরা নিতে পারো, তবে এটি নেওয়ার আগে এই ভিডিওটি তোমাদের শেয়ার করতে হবে। যারা এই ভিডিওটি শেয়ার করবে তারা এই পিডিএফ, এই লেকচার শিটটির এই 4 পয়েমের সামারি পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তোমাদের ইনবক্সে আমি দিয়ে দিব, এবং এই পিডিএফটি পরে তোমরা সামারির এই পয়েমের সামারিগুলো মুখস্থ করে ফেলো। আসি তাহলে এরপরে মূলত কীভাবে সামারি লিখবে এটি আমাদের আসলে মেইন টপিক। এক্ষেত্রে আমি কীভাবে সামারি লিখবে এটাকে আমি 3 ধাপে ভাগ করেছি, 1, 2, এরপরে 3 নম্বর। প্রথম 1 নম্বর পয়েন্ট হলো তোমাকে যে প্যাসেজটি দিবে সেই প্যাসেজটি সাধারণত 2-3 প্যারায় থাকবে। 1 প্যারা, 2 প্যারায়, 3 প্যারা এইভাবে থাকবে। প্রতিটি প্যারা থেকে তুমি কি পয়েন্টস বের করবে, কি পয়েন্টস কি আমি সামনে বলছি, ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমি প্যারাগ্রাফেও কিন্তু এভাবে কি পয়েন্টস বের করেছিলাম। যারা ভিডিওটি দেখেছো আশা করি তারা আজকের এই বিষয়টি বুঝতে সহজ হবে। তাহলে প্রথম কাজ হবে তোমার কি পয়েন্ট বের করা। দ্বিতীয় কাজ হবে সামারিকে 2 পার্টে লেখা। এর অর্থ হলো দেখো, প্রথমে 2 পার্ট হবে তোমার সামারি। প্রথম যে লাইনটি লিখবে সেটি তোমার যে প্যাসেজটি দেওয়া থাকবে, সেই প্যাসেজটির সম্পূর্ণ সারসংক্ষেপ হবে তোমার এই সামারির প্রথম লাইনটি। অর্থাৎ একজন পাঠক যখন তোমার সামারিটি পড়বে, তিনি আসলে সামারিটা কী বিষয়ে লিখছো তুমি সেটি সম্পর্কে অবগত হবেন, এবং পুরো প্যাসেজের একটি সামারি প্রথম লাইনেই পেয়ে যাবেন, এতটুকু। এরপরে যে 3-4 লাইন তুমি লিখবে,
সেটি পুরা প্যাসেজকে তুমি কি করবে, এক্সপ্লেন করবে। আসলে এক্সপ্লেন নয়, এখানে হবে সামারাইজ করবে। এখন তাহলে 2 পার্টে লিখবে। প্রথম লাইনে হোল সামারি, মানে পুরো প্যাসেজটা একটা সামারি দিবে 3-4 লাইনে, এবং প্যাসেজটার সামারিজ করা 3-4 লাইন লিখবে, এতটুকুই। এরপরে লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য তুমি কিছু কানেক্টরস ব্যবহার করবে। এই কানেক্টরসগুলো তোমরা সাধারণত এইচএসসির কানেক্টরস আছে, তাই এগুলোর সাথে পরিচিত। এগুলো লিখলে কিন্তু তোমার লেখার স্ট্যান্ডার্ডটি কিন্তু বেড়ে যায়। এগুলো হলো ধর ইনফ্যাক্ট, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মোর ওভার, ফার্দার মোর। আসলে আশা করি এই এই কয়েকটি কানেক্টরস দিয়ে তুমি কিন্তু যে কোনো সামারি লিখতে পারবে। সাধারণত তোমাদের যে সামারিগুলো থাকবে ওগুলো সাধারণত কোনো একটা টপিকের উপর থেকে এক্সপ্লেন করতে বলে, সেজন্য এগুলি কানেক্টরসগুলো সবচেয়ে বেশি বেটার হবে এগুলো। তাহলে এতটুকু হলো আমাদের মূলত সামারি লেখার এই ধাপগুলি, এগুলি নোট করে রাখো। এবং কীভাবে লিখবে আমরা বিস্তারিত বলছি। প্রথম বলেছিলাম আমরা এখন কি পয়েন্টস বের করবো যখন আমি সামারি লেখা শুরু করবো তখন। এর আগে এই বিষয়ে একটু জানা দরকার যে তুমি বলেছি সামারি 2 পার্টে লিখবো, ওকে। প্রথম আর বিগিনিং ফার্স্ট লাইন, যেখানে তুমি পুরো সামারি মানে পুরো প্যাসেজে একটা সামারি দিবে। তাহলে এই বিগিনিং ফার্স্ট লাইনটা তুমি কিছু লাইন ইউজ করতে পারো ঠিক এরকম, যেমন দ্য প্যাসেজ ডিলস ইনটু, বা এখানে যে টপিকটি তোমাকে দিবে প্যাসেজের সেই টপিকটি বসে আনফোল্ডেড ইন দ্য প্যাসেজ রিভিলিং দ্য প্যাসেজ ডিপিক্স। এটা একটু বুঝিয়ে বলি। ধরো তুমি আমি একটা সামারি লিখবো, ঠিক আছে। প্রথম লাইন আমি লিখবো পুরা প্যাসেজ সম্পর্কে, আমাকে যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজটি সম্পর্কে আমি প্রথম লাইনে সেটি লিখলাম। এরপরে বাকি লাইনগুলো আমি মূলত আরগুলো এক্সপ্লেন করলাম। এটা আমরা কি করব, এক্সপ্লেন করব। তাহলে আগে এই প্রথম লাইনটি তোমাকে মূলত সবচেয়ে ভালোভাবে লিখতে হবে। এই প্রথম লাইনটি লেখার ক্ষেত্রে তুমি এই লাইনগুলো ইউজ করবে, যেমন দ্য প্যাসেজ ডেলভস ইনটু। এরপর তোমার প্যাসেজটি যে বিষয় হবে সেই বিষয়টি এখানে লিখে ফেলবে। তারপর তোমার প্যাসেজটি যে বিষয়টি হবে সেটা আবার দ্বিতীয় নাম্বারের ঠিক শূন্যস্থানে এখানে লিখবে। এরপরে পুরো প্যাসেজটি লিখবে। এইটা একটা বিষয় কেমন লিখবে দেখাচ্ছি। ধরো তোমাকে একটা প্যাসেজ দিও শেখ কামাল নিয়ে, শেখ কামালের লাইফ নিয়ে তোমার যে জীবনী রয়েছে সেই প্যাসেজটি তোমাকে সামারি করতে বললো। তাহলে তুমি প্রথম লাইনে পুরো প্যাসেজটি কি সামারি দিয়ে লিখবে। কেমন লিখবে দেখো, শেখ কামালস লাইফ। প্রথম ওই প্যাসেজটি ইউনিট 5 এর লেসন 1 এবং লেসন 2 এর ক্ষেত্রে শেখ কামালের লাইফ নিয়ে তো মূলত বলা হয়েছে। এবং এই শেখ কামাল লাইফ আনফোল্ডস ইন দ্য প্যাসেজ, অর্থাৎ ওনার জীবন সম্পর্কে তো এই প্যাসেজে বলা হয়েছে। রিভিলিং হিজ স্ট্রাগল, সেখানে ওনার স্ট্রাগল নিয়ে বলা হয়েছিল, পার্সিভারেন্স নিয়ে বলা হয়েছিল, মোডেস্টি নিয়ে বলা হয়েছিল। এই লাইনগুলো কিন্তু অ্যাড করলে তোমার আর বাকি 10 জনের চেয়ে কিন্তু পৃথক হবে। এবং এই লাইনগুলো কিন্তু আমি আমার এইচএসসি পরীক্ষায় সামারি লেখার ক্ষেত্রে কিন্তু বের করেছিলাম। এবং এগুলি কিন্তু এই লাইনগুলো কোনো বইয়ে নেই, এগুলো আমি বের করেছিলাম মূলত ChatGPT AI সফটওয়্যার থেকে। ওদেরকে বলেছিলাম যে সামারি লেখার ক্ষেত্রে সবচেয়ে স্ট্যান্ডার্ড লাইনগুলো দেওয়ার জন্য। সেখানে অনেকগুলো দিয়েছিলাম, আমি এগুলো বাছাই করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমার ভালো মার্কস এসেছিলো এইচএসসিতে। তাই এই লাইনগুলো অ্যাড করবে যাতে তোমার খাতাগুলো অন্য বাকি 10 জন চেয়ে কী হয়, পৃথক মনে হয়। এরপরে দাঁড়ায় এতটুকু বুঝেছে এই লাইনটির অর্থ, যে শেখ কামালের লাইফ আনফোল্ডস ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে আমি বললাম যে শেখ কামালের জীবন সম্পর্কে বলা হয়েছে রিভিলিং হিজ, এবং শুধু জীবন নয়, সে তার জীবনে স্ট্রাগল, পার্সিভারেন্স, মোডেস্টি নিয়েও আলোচনা করা হয়েছে। তাহলে এই পুরা প্যাসেজটাতে কী বিষয় এবং কী বিষয়ে আলোচনা করা হয়েছে তা আমি প্রথম লাইনে বললাম এতটুকু। এখন এই জিনিসটা বেশি অনেক সময় অনেক প্যাসেজের ক্ষেত্রে নাও হতে পারে, মিলতে নাও পারতে পারে, তাই এটি তখন বাদ দিবে, তখন এইটি লিখবে। এটি সবার ক্ষেত্রে মিলবে সাধারণত। দ্য প্যাসেজ ডিফিক্স, মানে এটি বলে যে দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, এডুকেশনের গুরুত্ব নিয়ে এই প্যাসেজটি বলে, প্যাসেজটি বর্ণনা করে। এক্ষেত্রে এই লাইনগুলো যে তোমাকে দিতে হবে বিষয়টি তা নয়, এই লাইনগুলো না লিখেও কিন্তু তুমি প্যাসেজটার সামারি লেখা শুরু করে দিতে পারবে, টপিকটা এক্সপ্লেন করতে পারবে, সামারাইজ করা শুরু করতে পারবে। এগুলো লেখা হয় মূলত আরেকটু চমকপ্রদ এবং আরেকটু আলাদা করার জন্য খাতাকে অন্যদের চেয়ে। আচ্ছা, তাহলে প্রথম বিগিনিং যে ফার্স্ট লাইন আমি বলেছিলাম সেটা আমি আলহামদুলিল্লাহ বুঝলাম। তাহলে এরপরে এতটুকু হচ্ছে তোমার বেসিক ধারণা দিয়েছি যে সামারি আসলে কীভাবে লিখবে, কতটুকু দরকার, কী লেখা দরকার, এতটুকু। এখন এতটুকু এসে অনেকের ক্ষেত্রে অনেকের কাছে এই বিষয়টি কঠিন লাগতে পারে, তাই আমি এখন সামারি লেখা শুরু করি। চলো আমরা ইংলিশ ফর টুডে মূলত লেসন 4 ফিটনেসের মেডিটেশন এই পুরা প্যাসেজটি সামারি করব। এটা আমি কেন এড করেছি তার একটা কারণ আছে। তোমরা যারা 24 ব্যাচে পরীক্ষা দিবে
তোমরা দেখে কোনো না কোনো বোর্ডে এই প্যাসেজ থেকে সামারি আসবে, আসার সম্ভাবনা 90%, 100% বলছি না, কারণ নাও তো আসতে পারে, কিন্তু এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এবং এটা কেন জানো, কারণ লেসন 4-এ এসে আমরা সাধারণত এটাকে ইগনোর করে চলি, এটাকে বেশিরভাগ আমরা কী করি, ইগনোর করি। কিন্তু এখান থেকে শুধু যে সামারি নয়, এখান থেকে কিন্তু ফ্লো চার্ট যদি বলে ফ্লো চার্ট আসার সম্ভাবনা আছে, সামারি আসার সম্ভাবনা আছে। তাই এটাকে তোমরা গুরুত্ব দিয়ে একটু পড়ে নিও। তাহলে আমরা প্রথমে সামারি লেখা শুরু করবো। তোমাকে পরীক্ষায় ঠিক এরকম প্যাসেজ দিয়ে দিবে, একটা পুরো প্যাসেজ দিয়ে দিবে, প্যাসেজের মাঝখান থেকেও দিতে পারে বা শুরু থেকেও দিতে পারে। এক্ষেত্রে এই প্যাসেজটি বলবে তোমাকে সামারি করতে। তাহলে সামারি যখন করতে বলবো, আমি তোমাকে স্টেপ যেগুলো দিয়েছিলাম আশা করি সেগুলো মনে আছে। কি বলেছিলাম, প্রথম বলেছিলাম কি পয়েন্ট বের করতে। তাহলে এক্ষেত্রে তোমাকে যে প্যাসেজটি দেবে সেটি প্রথমে কি বের করবে, কি পয়েন্ট। এখন কি পয়েন্ট কি দেখো, আমরা প্যাসেজটি ধরো পড়া শুরু করলাম। প্রথমে দেখো, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড কামলি অ্যাবাউট সামথিং ইন এ স্টেট অফ হাইটেন্ড অ্যাওয়ারনেস ইজ নোন অ্যাজ মেডিটেশন। তাহলে এতটুকু বুঝলাম এরা মেডিটেশন নিয়ে আলোচনা করছে, এতটুকু তো বুঝে ফেললাম। এরপরে ইট ইজ অ্যান অ্যাপ্রোচ টু ট্রেন আপ দ্য মাইন্ড, এতটুকু বুঝলাম। এটা পুরোটা পড়ছি। ভোল্টিয়ার্স এক্সপ্লেইনস, একটা বিষয় মাথায় রাখিও, এরকম সামারিতে লেখকের যে এক্সপ্লেইন করা থাকে, লেখকের যে উক্তি থাকে, এগুলো অ্যাড করবে না, এগুলো বাদ, এগুলো পড়ারও দরকার নেই, এগুলো সামারিতে অ্যাড করতে পারবে না। পারলে যদি করো তাহলে নাম্বার কেটে দিবে আর কি, নাম্বার কম পাবে। আচ্ছা, এরপরে দেখি অ্যানসিয়েন্ট টাইমের কথা বলা হচ্ছে, যেখানে মূলত মেডিটেশন ইউজ করা হতো অ্যাচিভিং দ্য বডিজ রিলিজ ফ্রম ওয়ার্ল্ডলি কেয়ার্স এবং ইনার হারমোনি তৈরি করার জন্য, তারপর রিডিউস টেনশন দূর করার জন্য, ইমপ্রুভ ফোকাস করার জন্য, প্রগ্রেসিভ রিল্যাক্সেশনের জন্য। মানে এখানে আমি যা বললাম এতটুকু পরে তুমি তো পরীক্ষা ভালো করে পড়বে, 2-3 বার পেজটি পড়বে, আর এইটা যাদের ইএফটি ভালো করে পড়া আছে তাদের তো আর এতবার পড়তে হবে না। যেমন আমি আমার অ্যাডমিশন টাইমে এই প্যাসেজগুলো এতবার পড়েছিলাম যে আমার এই প্যাসেজ আসলে কী বল আমি সেটা মুখস্থ হয়ে থাকছে। এক্ষেত্রে তোমরা যারা ডিইউ টার্গেট রাখছো তাদের কিন্তু এভাবে প্রতিটা প্যাসেজ মুখস্থ রাখতে হবে। না হলে প্যাসেজ মুখস্থ রাখবে মানে কি, মানে এটার সারমর্ম মুখস্থ রাখবে, এটার ভোকাবুলারি মুখস্থ রাখবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন করা মুখস্থ রাখবে, এগুলো আর কি। এবার পড়তে হবে, যা না হলে কিন্তু ডিইউতে চান্স পাবে না। মনে হয় যে সহজ, কিন্তু আসলে সহজ নয়, বেশিরভাগই ইংরেজিতে খারাপ করে। আচ্ছা, তাহলে দেখি, তাহলে এতটুকু পর্যন্ত পড়ার পর আমি বুঝলাম যে মেডিটেশন এই বিষয়টি নিয়ে বলা হচ্ছে এবং সেটির উপকার নিয়ে বলা হচ্ছে। এতটুকু হচ্ছে পুরো বিষয়টা সামারি, মানে এতটুকু বলে এই বিষয়টা বোঝাতে যাচ্ছে। তাহলে আমি কি পয়েন্ট সেট করবো পরীক্ষায়। আমি কি করেছিলাম, মূলত যখন আমি বাসায় প্র্যাকটিস করতাম তখন আমি পেন্সিল দিয়ে মূলত খাতার এক পাশে আগে এই পয়েন্টগুলো লিখে রাখতাম, তারপর সামারি লেখার সময় এই পয়েন্টগুলোকে ভিত্তি করে আমি সামারি লিখতাম। তাহলে তোমরা চাইলে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো, এবং যারা বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবে তোমরা দেখবে পেন্সিল দিয়ে লিখতে হবে না, এগুলো মাথায় সেট হয়ে থাকবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে কথা। আর এই পুরো বিষয়টা বুঝে আমি বললাম যে মেডিটেশন অ্যান্ড অ্যাডভান্টেজ, এটার অ্যাডভান্টেজ সম্পর্কে বলা হয়েছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা আমি বের করলাম। এই ক্ষেত্রে অনেক প্যাসেজে অ্যাডভান্টেজও থাকবে, ডিসঅ্যাডভান্টেজও থাকবে। যদি ডিসঅ্যাডভান্টেজ থাকে অ্যাড করবে। তাহলে আমার প্রথম পয়েন্ট পেয়ে গেলাম। পুরো সামারি হচ্ছে কি, এটা মেডিটেশন নিয়ে এবং এটার উপকার নিয়ে বলা হচ্ছে, শেষ। এরপরে দেখলাম যে এতটুকু পর্যন্ত আমরা পুরো সামারি বের করলাম। এবার বলেছিলাম প্রতিটি প্যারা থেকে কি পয়েন্ট বের করতে, মানে এই প্যারা থেকে আমি একটা কি পয়েন্ট বের করবো, এই প্যারা থেকে একটি বের করবো, এভাবে এটা থেকে একটা, এটি থেকে একটা, এদিকে একটা, এভাবে আমরা প্রতি প্যারা থেকে একটা একটা কি পয়েন্ট বের করে পুরোটাকে আমরা সামারি করবো। তাহলে দেখো, প্রথম আমরা মেডিটেশন যদি এটা থেকে বলি যে মেডিটেশন এটা মূলত একটা অ্যাপ্রোচ টু ট্রেন আপ দ্য মাইন্ড, একটা পেলাম। তাহলে আমি এখানে এটাকে কি পয়েন্ট হিসেবে নিলাম, এই পুরা লাইনটা পড়ে যে এটা মাইন্ডকে ট্রেন আপ করা একটা অ্যাপ্রোচ, তাহলে এটাকে আমরা কি নিলাম, আমাদের কিওয়ার্ড হিসেবে নিলাম। তাহলে আমি এটাকে ইয়েলো দিয়ে মার্ক করে রাখি গেল। তাহলে একটা প্যারা থেকে আমি একটা কিওয়ার্ড নিয়ে ফেললাম, শেষ, আমার দরকার নেই। ইন অ্যানসিয়েন্ট টাইমস, মানে এটাকে এখানে কিছু অ্যাডভান্টেজ দেওয়া আছে যে এটা বডিকে ওয়ার্ল্ডলি কেয়ার্স থেকে রিলিজ করে এবং ইনার হারমোনি ক্রিয়েট করে। এক্ষেত্রে আমরা যেহেতু অ্যাডভান্টেজ এখানেও রয়েছে মনে হয় বেশি অ্যাডভান্টেজ অ্যাড করার দরকার নয়, আর এগুলোকে একসাথে অ্যাড করিও। কিন্তু এখানে আমরা প্রথম পাচ্ছি এটা অ্যানসিয়েন্ট টাইমস, মানে এটা আসলে প্রাচীন যুগ থেকে, প্রাচীন কাল থেকে মূলত এটি কি ব্যবহৃত হয়ে আছে। তাহলে এটা একটা কি পয়েন্ট গেল। তাহলে এখান থেকে একটা পেলাম, এখান থেকে একটা পেলাম। তাহলে আমি লিখবো যে মেডিটেশন অ্যানসিয়েন্ট ওয়ে, এটা কি অ্যানসিয়েন্ট ওয়ে গেল। এরপরে এই প্যারায় আসি। এই প্যারায় আসলে মেডিটেশন হচ্ছে কি মূলত রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন, ইমপ্রুভ ফোকাস। এক্ষেত্রে একটা বিষয় আমি এই প্যারাসেসটা পড়ে দেখলাম যে এই তিনটা প্যারায় কিন্তু সবগুলো অ্যাডভান্টেজেই আছে। তাহলে তুমি একটা কাজ করবে যে প্রথমে আমরা অ্যাডভান্টেজগুলো একসাথে অ্যাড করবো। যেমন আমি তোমাকে বললাম রিডিউসেস টেনশন,
অ্যাংজাইটি। যেমন এখানে আমরা রিডিউস করে স্ট্রেস অ্যান্ড টেনশন দুইটা এক হয়তো আমরা একটাই নিব, যে রিডিউসেস টেনশন একটা নিলাম, এখান থেকে একটা পয়েন্ট নিলাম। আমরা এক্ষেত্রে যেহেতু তিনটাতেই কি রয়েছে তোমার অ্যাডভান্টেজ রয়েছে, সেক্ষেত্রে আমরা শুধু প্রথমে যে বিষয়টি মেডিটেশন রিডিউস করে আমরা সেই বিষয়টি আগে কালেক্ট করব। তাহলে দেখো আমরা প্রথমে রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন থেকে শুধু আমরা টেনশনটা নিলাম, একটা জিনিস রিডিউস করে গেল। এরপর আর কি রিডিউস করে দেখো, রিলিজেস অ্যাংজাইটি, এখানে এসে দেখলাম যে অ্যাংজাইটি রিলিজ করে, তাহলে আমি এই বিষয়টিও নিয়ে ফেললাম। দুইটি জিনিস ওরা কী করে, মেডিটেশন রিডিউস করে, তাহলে রিডিউসেস টেনশন অ্যান্ড অ্যাংজাইটি, আমি এই জিনিসটা নিলাম। এরপর মেডিটেশন কি ইমপ্রুভ করে সেটা দেখো, এখান থেকে দেখো মেডিটেশন কি ইমপ্রুভ করে, ইমপ্রুভ ফোকাস ইমপ্রুভ করে এক। তারপর ইমপ্রুভ ব্রিথিং ইমপ্রুভ করে, প্রগ্রেসিং রিল্যাক্সেশন ইমপ্রুভ করে। তারপর ইমপ্রুভস ক্রিয়েটিভিটি, ব্লাড সার্কুলেশন, সেলফ অ্যাওয়ারনেস, এতটুকু গেল। তাহলে এখানে কিন্তু অনেকগুলো বিষয় কী করে, মেডিটেশন ইমপ্রুভ করে। তাহলে আমরা বললাম যে ইমপ্রুভস ব্রিথিং, ফোকাস, থিঙ্কিং অ্যাবিলিটি, ব্লাড সার্কুলেশন। তাহলে যে জিনিস মেডিটেশন রিডিউস করে সেগুলোকে আমরা এক লাইনে লিখলাম, যে জিনিসগুলো মেডিটেশন ইমপ্রুভ করে সেগুলোকে আমরা কী লিখলাম, এক লাইনে লিখলাম। এবং এই পয়েন্টে অ্যাড করেছে ফোকাস অন এ পয়েন্ট, এটি দেখো এই প্যারা থেকে দেখো আমরা কোনো বিষয় কিন্তু আমরা কী করে নেই, এখনও নেই। তো এখানে বিষয়টা হচ্ছে দেখো, এইখানে সামারি হচ্ছে ফোকাস অন এ সিঙ্গেল পয়েন্ট, এই জিনিসটা আমরা নিতে পারি এবং এই জিনিসটাকে আমরা অ্যাড করলাম। এখন অনেকের কাছে কঠিন লাগতে পারে, বিষয়টা একটু সহজ করে দেখো। প্রথমে আমি বলি, আমি মেডিটেশন এটা পুরোটা পড়লাম। প্রথমে প্রতিটা প্যারাকে আমি সিলেক্ট করলাম, মানে প্রতিটা প্যারা থেকে আমরা একটা কিওয়ার্ড, একটা কি পয়েন্ট নিব। এক্ষেত্রে এই প্যাসেজটি পড়ার পর প্রথমে বুঝলাম যে এটা মেডিটেশন এবং এটা অ্যাডভান্টেজ নিয়ে লেখা, তাহলে আমরা পয়েন্ট 1-এ লিখেছিলাম মেডিটেশন অ্যান্ড অ্যাডভান্টেজ, এতটুকু। এবং দ্বিতীয় পয়েন্টে এসে আমরা এই প্যারায় আসলাম, এই প্যারায় এসে দেখলাম এটা অ্যানসিয়েন্ট টাইম থেকে মূলত এটি ইউজ করা হচ্ছে, তাই আমরা এটা দ্বিতীয় পয়েন্টে নিলাম যে এটা অ্যানসিয়েন্ট টাইমের থেকে, প্রাচীন যুগ থেকে এটি মূলত মেডিটেশন করা হচ্ছে। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস গেল। এরপরে আমরা তৃতীয় প্যারায় এসে দেখলাম এখানেও মূলত অ্যাডভান্টেজ নিয়ে লেখা আছে, মেডিটেশন মূলত কিছু জিনিস রিডিউস করে এবং কিছু জিনিস ইমপ্রুভ করে, এই জিনিসটা আমরা এতটুকুতে পুরো বুঝলাম। এখন এই প্যারায় আমরা দেখছি যে রিডিউস টেনশন স্ট্রেস করে, আবার এই প্যারায় এসে দেখলাম যে রিলিজেস অ্যাংজাইটিও করে। তাহলে একই বিষয় না, তো এক্ষেত্রে একই বিষয় দুইবার না লিখে আমরা রিডিউস একটা ওয়ার্ড ব্যবহার করে আমরা সকল যা কিছু রিডিউস করে সেগুলোকে আমরা এক প্যারায় নিয়ে আসলাম, যে প্রথমে স্ট্রেস রিডিউস করে, টেনশন রিডিউস করে, অ্যাংজাইটি রিডিউস করে, এগুলোকে আমরা এক প্যারায় নিয়ে আসলাম। এরপরে ইমপ্রুভ, তাহলে এতটুকু এটা হচ্ছে রিডিউস আমরা পেলাম। এরপরে কিছু জিনিস মেডিটেশন কিন্তু ইমপ্রুভ করে, যেমন ইমপ্রুভ ফোকাস, এটা যখন লিখতে গেছি দেখছি যে শুধু এটা ফোকাস নয় বরং ব্রিথিং ইমপ্রুভ করে, প্রগ্রেসিভ রিল্যাক্সেশন আনে, এবং এটা ব্লাড সার্কুলেশনে কী করে ইমপ্রুভ করে, ইমপ্রুভস ক্রিয়েটিভিটি, মানে একই কিওয়ার্ডে অনেকগুলো কিন্তু কী রয়েছে বিষয় এখানে অ্যাড করা রয়েছে, তাই সবগুলোকে তো বারে অ্যাড করা সম্ভব নয়, তাহলে এগুলো আমরা কী করলাম, এগুলোকে একবারে আমরা সব লাইনে নিয়ে এসেছি। দেখো ইমপ্রুভস বলে আমরা যতগুলো জিনিস ইমপ্রুভ করে সেগুলোকে আমরা এক লাইনে নিয়ে এসেছি, রিডিউস বলে যতগুলো জিনিস রিডিউস করে সেগুলোকে আমরা এক প্যারায় নিয়ে এসেছি। তাহলে এই জিনিসটা করতে গিয়ে কিন্তু আমার এই জিনিসটা তো এই প্যারায়ও চলে আসতে হয়েছে, এই জিনিসটা অন্য সামারি ক্ষেত্রে হবে না, কিন্তু এখানে হয়েছে। এবং তোমার যদি সামারিটা পুরা পড়া থাকে তাহলে তুমি এভাবে বের করে ফেলতে পারবে কোন প্যারা আসলে কী বলতে চাচ্ছে। কিন্তু তুমি যদি পরীক্ষা হলে জীবনের প্রথম যদি প্যাসেজটা পড়তে যাও তাহলে কিন্তু শুধু সামারি না, তোমাকে এমসিকিউ দিলে সেটা অনেক কঠিন লাগবে। তাহলে আমরা এই প্যারা থেকে কিওয়ার্ড নেওয়া শেষ, এই প্যারা থেকেও কিওয়ার্ড নেওয়া শেষ, বাকি আছে এই প্যারা, কোনো প্যারা আমরা বাদ দিব না। এই প্যারা থেকে আমরা পুরাটা পরে আমরা পেলাম যে ফোকাস অন এ সিঙ্গেল পয়েন্ট, মানে এটা একটা পয়েন্টে কী করে ফোকাস করে, তাহলে এই জিনিসটা পেলাম, এই জিনিসটাকে আমরা কী করলাম, কিওয়ার্ড ইউজ করলাম। তাহলে আমি মোট কিওয়ার্ড কী পেয়েছে দেবো, প্রথমে এটি মেডিটেশন, যেটি কী করে অ্যাডভান্টেজ, এবং এটার অ্যাডভান্টেজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 1, 2 এটা অ্যানসিয়েন্ট টাইম থেকে ব্যবহৃত হয়ে আসছে। 3 এটা ফোকাস অন এ সিঙ্গেল পয়েন্ট। 4 এটা 4 এটা 4 হবে 5, তাহলে এটা রিডিউসেস টেনশন অ্যান্ড অ্যাংজাইটি। 5 এটা কী করে, ব্রিথিং ইমপ্রুভ করে, ফোকাস, থিঙ্কিং অ্যাবিলিটি, এটসেট্রা। তাহলে আমার মোটামুটি 5টা পয়েন্টে এই পুরো প্যাসেজটা কী রয়েছে, সামারি আছে। এখন দেখেছো তোমাকে আর এখান থেকে বারবার একই লাইনগুলো আনতে হবে না। এখন দেখো এটা লিখবে কীভাবে, প্রথমে বলেছিলাম সামারি হবে যে 2 পার্টে, প্রথম লাইনে তুমি পুরো প্যাসেজটার সামারি লিখে ফেলবে, আমরা সেটাই করলাম। দ্য প্যাসেজ ডিফিক্স, যেটা আমি আগে বলেছিলাম, তাহলে দ্য প্যাসেজ ডিফিক্স কি, মেডিটেশন অ্যান্ড ইটস অ্যাডভান্টেজ, এবং তার উপকার সম্পর্কে বলা হয়েছে এতটুকু পরে টিচার বুঝবে যে তুমি পুরো প্যাসেজটা জানো, পুরো প্যাসেজটা কী নিয়ে আলোচনা করেছে তাও জানো, পুরো প্যাসেজটা ভালোভাবে পড়েছো, শেষ। 2 নম্বর পয়েন্ট কি দেখো, অ্যান্টিডোয়ে। তাহলে অ্যান্টিডোয়ে এটি, এখন এটাকে আমরা অ্যাড করবো, দেখো কীভাবে,
ইট ইজ অ্যান্সিড ওয়ে, আমরা স্বাভাবিকভাবে অ্যাড করলাম যে ইট ইজ অ্যান হবে, ইট ইজ অ্যান অ্যান্সিড ওয়ে, ইট ইজ অ্যান অ্যান্সিড ওয়ে, ওকে, টু ট্রেন আপ দ্য মাইন্ড, মানে এটিকে মাইন্ড ট্রেনিং আপ করার জন্য। এবার এটা আমরা কোথা থেকে নিয়েছি দেখো, এই যে ট্রেন আপ দ্য মাইন্ড এ বলেছিলাম, এখানে একটা বিষয় আমি এটাকে সিলেক্ট করতে পারি, তাহলে এটাকে আমরা সিলেক্ট করে এখানে বসিয়ে দিলাম যে টু ট্রেন আপ দ্য মাইন্ড। এবার আমাদের 3 নাম্বার পয়েন্ট ছিল ফোকাস অন এ পয়েন্ট। একটা বিষয় মাথায় রাখবে, সামারিতে একটা জিনিস খেয়াল রাখবে যে এই যে 5টি পয়েন্ট তুমি লিখবে বা একটার সাথে একটা কানেক্ট করার ট্রাই করবে। যেমন আমি যদি বলি ইট ইজ অ্যান অ্যান্সি টাইম টু ট্রেন আপ দ্য মাইন্ড, যেটা আমরা ওই প্রথম প্যারা থেকে নিয়েছিলাম, বাই ফোকাসিং, মানে বাই ফোকাসিং ওয়াজ পয়েন্ট, আমরা পয়েন্টটা ফোকাস করে এটা আমরা মূলত মাইন্ড ক্লিক করে ট্রেন আপ করি, অ্যান্ড যেটা এবং এটা একটা অ্যান্সিড ওয়ে। তাহলে একটা লাইন আমরা মূলত 3টা বিষয় কি করে দিলাম, 3টা কিওয়ার্ডকে অ্যাড করেছি। আসলে এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখো, এখানে আমি যে অনেক ভারী সেন্টেন্স, অনেক কঠিন ভোকাবুলারি ইউজ করেছে তা নয়, বরং আমি শর্টকাটে লিখেছি যে ইট ইজ অ্যান অ্যান্সিড ওয়ে টু ট্রেন আপ দ্য মাইন্ড বাই ফোকাসিং অন ওয়ান পয়েন্ট অ্যাটেন্টিভলি, এতটুকুতে। তাহলে এরপরে বাকি থাকবে আর 2টি পয়েন্ট শুধু অনলি রিডিউস টেনশন অ্যাংজাইটি এবং ইমপ্রুভ। তো এটাকে তুমি লিখে দাও। প্রথমে ইট হ্যাজ এ লট অফ বেনিফিটস, এটার অনেকগুলো বেনিফিটস রয়েছে। এখানে তো আমরা আসলে ডিসঅ্যাডভান্টেজ দেখিনি, শুধু অ্যাডভান্টেজ দেখেছি। তাহলে আমরা বললাম যে ইট হ্যাজ এ লট অফ বেনিফিটস, ওকে। এটি রিলিজ করে কি, টেনশন অ্যাংজাইটি, আমি বসিয়ে দিলাম। অ্যান্ড বসিয়ে ইমপ্রুভস, এবং এটি ইমপ্রুভ করে কি, আওয়ার। তাহলে এখানে যতগুলো লিখেছ সামারিতে অতগুলো লেখার দরকার নেই, তুমি জাস্ট বলবে যে আমি ব্রিথিংটা বাদ দিয়েছি, ফোকাস, তুমি চাইলে ফোকাস বাদ দিয়ে ব্রিথিং লিখতে পারো, সমস্যা নেই। এবং থিঙ্কিং অ্যাবিলিটি, এই থিঙ্কিং অ্যাবিলিটি এটি কিন্তু প্যাসেজ থেকে নেওয়া। একটি বিষয় মাথায় রাখবে, চাইবে যে প্যাসেজের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর সমার্থক শব্দ সিনোনিমস ব্যবহার করা, হুবহু না লেখাই বেটার। তাই আমি এখানে থিঙ্কিং অ্যাবিলিটিকে না লিখে আমি ক্রিয়েটিভিটি লিখেছি। এরপরে ব্লাড সার্কুলেশন, এটা আমি বাদ দিয়েছি। এবং এখানে লাস্ট লাইনে আরেকটি বিষয় ছিল দেখো, সেলফ অ্যাওয়ারনেস, এই জিনিসটাকে আমি অ্যাড করেছি, সেলফ অ্যাওয়ারনেস। তাহলে আমাদের একটা প্যাসেজ কিন্তু প্যাসেজ থেকে সামারি তৈরি করা কিন্তু শেষ। এখন তোমরা যারা বলো সামারি অনেক কঠিন, এখন বলো সামারিকে আসলে কঠিন কিনা। আসলে সামারি অনেক সহজ। তোমার মেন যে চ্যালেঞ্জিং বিষয় থাকে সেটা হলো তোমার প্যাসেজ সম্পর্কে ধারণা থাকা। ওটি থাকলে তুমি সহজে কি পয়েন্ট বের করতে পারবে এবং সহজে সামারি লিখে ফেলতে পারবে। তাহলে এক্ষেত্রে যাদের প্যাসেজটি ভালো করে পড়া থাকবে, তারা আসলে এই কিওয়ার্ডগুলো, কি পয়েন্টগুলো প্যাসেজ না পড়ে কিন্তু নিজে থেকে লিখে ফেলতে পারবে, কারণ ওর প্যাসেজ সম্পর্কে ধারণা লাগে, তাই প্যাসেজ ভালো করে পড়ে ফেলবে। আর সামারিতে দেখো যে দ্য প্যাসেজ ডিফিক্স মেডিটেশন অ্যাডভান্টেজ ইট ইজ অ্যান্সিড ওয়ে টু ট্রেন আপ দ্য মাইন্ড। প্রথমে এই প্যাসেজটি মূলত মেডিটেশন এবং এর উপকার নিয়ে বলে, এই যে একটি অ্যান্সিড ওয়ে টু ট্রেন আপ দ্য মাইন্ড, এতটুকু লিখলেও হতো। বাই ফোকাসিং অন ওয়ান পয়েন্ট অ্যাটেন্টিভলি, আমরা একটি পয়েন্টে ফোকাস করে মনোযোগের সহিত আমরা মূলত মাইন্ডকে করে ট্রেন আপ করি। ইট হ্যাজ আ লট অফ বেনিফিটস, এটা অনেকগুলো বেনিফিট রয়েছে। ইট রিলিজেস টেনশন অ্যাংজাইটি অ্যান্ড ইমপ্রুভস আওয়ার ফোকাস ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস এটসেট্রা। এক্ষেত্রে আমি এখানে কোনো কিওয়ার্ড কানেক্টর শেষ করিনি, কারণ প্যাসেজটা যথেষ্ট আমি ছোটো করেছি, এতটুকুই করবে প্যাসেজের পরীক্ষায়। এখানে কানেক্টর স্টাইল ইউজ করা যেত, তবে তুমি যদি এভাবে লিখো তাহলেও হবে। তাহলে এতটুকুই ছিল মূলত সামারি আসলে লেখা। আশা করি এটি সবচেয়ে সহজ উপায় সামারি লেখার। এভাবে আসলে সামারি বলো, প্যারাগ্রাফ বলো, এগুলো লিখতে হয়, কারণ যেহেতু ইংলিশ আমাদের ভাষা নয়। এক্ষেত্রে এভাবে প্রথমে কিওয়ার্ড বের করে তারপর সেই কিওয়ার্ডকে বিশ্লেষণ করা এবং কিওয়ার্ড থেকে সামারি করা, এটাই আসলে সেরা উপায় আমার মতে। তবে যাদের গ্রামাটিক্যাল ভুল হয় অথবা লেখার সময় ওয়ার্ড মাথায় আসে না, ওদের ক্ষেত্রে পরামর্শ থাকবে ভোকাবুলারি শিখতে থাকো। আর গ্রামারের ক্ষেত্রে আমাদের একটা গ্রামার কোর্স চলছে, ফ্রি বেসিক গ্রামার কোর্স পেজে অলরেডি আমাদের 4টা লেকচার শেষ, ওইটা করতে পারো। এবং বাসায় বসে প্রচুর ফ্রি হ্যান্ডরাইজিং লিখতে থাকো, সেটা এসএসসিতেও কাজে দিবে, অ্যাডমিশনের কাজে দিবে, এবং সব দিকে মূলত একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে তোমার ফ্রি হ্যান্ডরাইটিং দক্ষতাটা। এই আর যারা সামারির মূলত লেকচার শিটে পুরো লেকচার শিটে চাও, তারা মূলত ভিডিওটাকে কোথাও শেয়ার করে দাও, এতটুকুই। আর যারা পয়েমের সামারি চাও তারাও সেম কাজ করো, ভিডিওটা শেয়ার করে দিলেই হবে। রাস এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে, নতুন উদ্যোগে, নতুন টপিক নিয়ে। ইনশাল্লাহ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।